অত্যন্ত আনন্দের কোনো ঘটনা নয়, দুঃখজনক ঘটনা। তবে ঠ্যাং ভাঙা মানেই ইলেকশন এগিয়ে আসছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পরম্পরা কুণাল ঘোষের মধ্যে দিয়ে প্রচারিত করতে চাইছেন। আমরা বুঝতে পারি যে ওই ইলেকশন চলে এলো, কারোর একটা ঠ্যাং ভাঙলো। তবে ঠ্যাং ভাঙা খুব খারাপ। দিলীপ ঘোষকে ডেফিনেটলি ভালো লাগে, তিনি দেখতে চাইছেন, বা খুব নিরপেক্ষভাবে দেখতে গেলে সবাই মিলে এই যে তৃণমূলের চোরেদের বিরুদ্ধে যে লড়াইটা হবে, তিনি দিলীপ বাবুকে চাইছেন এই লড়াইতে আরো ভালো করে, এই বার্তা এসছে এবং সেটা তো খুব দারুণ কথাই। রাহুল বাবু এবং দিলীপ বাবু তাদের সম্পূর্ণ আর একটা অন্য কাজের দায়িত্ব দেবার কথা ভাবছে দল। আমাকেও দিতে পারে, নাও দিতে পারে, আমাকে অন্য কাজ দিতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে যে সুন্দর সুন্দর যুক্তি ক্ষুরোধার কথাগুলো বলেন, সেগুলো কি দিলীপ ঘোষ বলতে পারেন? সেগুলো কি শুভেন্দু অধিকারী বলতে পারেন? সেগুলো কি সুকান্ত মজুমদার বলতে পারেন? আমি, আপনি, আমরা একজন নাগরিক, সাধারণ নাগরিক। আমরা জীবিকাগত জায়গা থেকে অভিনেতা হতে পারি, গায়ক হতে পারি, আমাদের 5টা লোক চিনলো না চিনলো, আপনিও যা, নরেন্দ্র মোদীও তাই, মমতা বন্দ্যোপাধ্যায় তাই, অনির্বাণও তাই, আমিও তাই। সেক্ষেত্রে যদি কারোর কাগজপত্রে কোনো ভুল থাকে, তো তাহলে তিনি দেখাবেন, এবং সেটাই তো নির্বাচন কমিশনের একটা সুন্দর নিয়ম। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না, তার আরো ফোরফ্রন্টে চলে আসা উচিত। দিলীপ ঘোষ ভালো মানুষ, বিয়ে করাটা কোনো অপরাধ নয়। বিয়ে করেছেন তাতে কি হয়েছে? কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়ালে রেখেছেন সেটা আমি জানি না, কিন্তু তিনি যে সামনে আসছেন না, আরো সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত, এবং যদি কোনো সংকোচ তার মধ্যে তৈরি হয়ে থাকে সেটা ঝেড়ে ফেলে চলে আসা উচিত। তো মাঠের প্রসঙ্গে যাব, কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার কি ভাঙলো? তার কদিন আগে তো পা ভেঙেছিল, অন্য কিছু হয়েছে নাকি? তিনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ, তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির মতাদর্শকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়তো নিজের সঙ্গে সুবিচার করেননি। দেখুন, মাঝে মাঝে না কুণাল ঘোষকে দেখলে আমার মনে হয় যে, ধরুন, মানে সত্যি বলছি যে ওনার জীবদ্দশায় ওনারই মূর্তি, ওনারই উদ্বোধন করা উচিত। সারা এশিয়ার গর্ব কুণাল ঘোষ, হিরে থেকে জিরে সব বিষয় জানে, অথচ সাবান মাখতে গিয়ে বাথরুমে পড়ে গিয়ে ঠ্যাং ভাঙে। কেউ কেউ বলছে যে না, এই যে তৃণমূল বলে যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি, উনি যখন বাথরুমে ঢুকেছিলেন আর একজন তৃণমূলই ঢুকেছে। কুণাল ঘোষ সাবান মাখতে গিয়ে যেই ফেনা হয়ে গেছে, সে সাবানটা চুরি করার তালে ছিল, তৃণমূলের কাজ যেটা। কুণাল দা, এই আমার সাবান চুরি করছিস কেন, আমিও তো তৃণমূল বলে ধরতে গেছে, সে লাথি মেরে চলে গেছে বলে কুণাল ঘোষ পড়ে ঠ্যাং ভেঙেছে। ঠ্যাং ভাঙা অত্যন্ত আনন্দের কোনো ঘটনা নয়, দুঃখজনক ঘটনা। তবে ঠ্যাং ভাঙা মানেই ইলেকশন এগিয়ে আসছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পরম্পরা কুণাল ঘোষের মধ্যে দিয়ে প্রচারিত করতে চাইছেন। আমরা বুঝতে পারি যে ওই ইলেকশন চলে এলো, কারোর একটা ঠ্যাং ভাঙলো। তবে ঠ্যাং ভাঙা খুব খারাপ, তার পা নিশ্চয়ই সেরে গেছে, আর কিছু ভাঙুক আমরা একদমই চাই না। কারণ তৃণমূলে কনস্ট্যান্ট ওকে গুলি করে দেওয়া, ওকে মেরে দেওয়ার, মাথা ফাটিয়ে দেওয়া কনস্ট্যান্ট চলে, এগুলো খুব খারাপ। তবে কুণাল ঘোষকে বলবো যে একটু নিজের নিয়ে ভাবুন, বয়স হচ্ছে। মাঝখানে আপনি বলেছিলেন আমাকে এইভাবে ধুয়ে দেবেন না, শীতকাল পড়েছে। কুণাল ঘোষ বোধহয় জানেন না, সবাই সসপ্যানে গরম জল নিয়ে এসেছিল ধোবার জন্য, যাতে আপনাকে ঠান্ডা না লাগে। তাই বলবো সাবধানে থাকবেন, মাংকি ক্যাপ পরুন, কান কটকট করবে, ভালো থাকুন দাদা। আর কমলা লেবু খান, রং ভালো, পুষ্টিও হয় লেবুর কোয়াতে। কিন্তু কোনো কারণে হয়তো বিজেপির যে পথ চলা, সেই পথে তিনি পা দিয়ে দিয়েছিলেন। বিজেপি যে ঘটনাগুলো এতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনি চোর ফোর বলেছিলেন, তাই না? এই ভদ্রলোকই তো। জেলে আমার পাশে রেখে দেওয়া হোক, ইমিডিয়েটলি 3-4টে কমলা লেবু দেওয়ার কথা আমি জাগতিক মানুষকে বলছি, এক্ষুনি কমলা লেবু কিনে দিন, অসুখ ছেড়ে যাবে। কিন্তু দাদা, কার্যত অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজেও বলছেন যে দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, ভালো মানুষ। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিলেন, এখন পিছিয়ে যাচ্ছে। না, উনি দেখলাম যে একটা জায়গায় পরিষ্কার যে উনি নিজের স্ট্র্যাটেজিতে সরে রয়েছেন নাকি। তো এখন ঘটনা হচ্ছে, যেহেতু সাংগঠনিক একটা জিনিস না, এটা গুলিয়ে ফেললে মুশকিল আছে। বিজেপি দল অন্যরকম ভাবে অপারেটেড হয়, তার এমএলএ এমপি, যারা সম্মানী এমএলএ এমপি রয়েছেন, তাদের কাজ একদম আলাদা।
আর যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তাদের কাজ একদম আলাদা। এটা তৃণমূল নয়, গো ইজ ইউ লাইক, এ ওর চেয়ারে বসে পড়ছে, ও তার কথা বলে দিচ্ছে, তা নয়। তো তাই সেই ক্ষেত্রে সাংগঠনিক ভাবে কোন কোন বিষয়গুলো কিভাবে অপারেটেড হবে সেটা একান্তই যারা সংগঠন পরিচালনা করেন তাদের ব্যাপার। আর অভিজিৎ গাঙ্গুলি এক্ষেত্রে তার ব্যক্তিগত কোনো কোনো বিষয়ে মতামত রেখেছেন, তাই দিলীপ ঘোষকে নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, আমার মনে হয় যে এর উত্তর দিলীপ ঘোষ নিজে দিতে পারবেন। আমার মনে হয় যে তার জন্য আর একটুখানি অপেক্ষা করতে হবে। যেহেতু অভিজিৎ গাঙ্গুলির মতো একজন এত বিদগ্ধ মানুষ, আমার খুব প্রিয় মানুষ, তার অধিকাংশ কাজ পার্লামেন্ট নির্ভর, এবং তিনি এখানের আহ, কি কি সাংগঠনিক পরিবর্তন হচ্ছে এটা যেমন আমাদের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তারা মিলে ঠিক করছেন, যা আমরা জানি না। হয়তো ওনার দিলীপ ঘোষকে ডেফিনেটলি ভালো লাগে, তিনি দেখতে চাইছেন, বা খুব নিরপেক্ষভাবে দেখতে গেলে সবাই মিলে এই যে তৃণমূলের চোরেদের বিরুদ্ধে যে লড়াইটা হবে, তিনি দিলীপ বাবুকে চাইছেন এই লড়াইতে আরো ভালো করে, এই বার্তা এসছে, এবং সেটা তো খুব দারুণ কথাই তিনি বলছেন। তো আমার নিজের মনে হয় যে দিলীপ বাবু কিন্তু কাজ করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি যেমন খুব লড়াকু ভাবে কাজ করে যাচ্ছেন একটা ধরনে, সুকান্ত মজুমদার তিনি কাজ করে যাচ্ছেন একটা ধরনে, সম্মানীয় আমাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও কাজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন একটা ধরনে, রাহুল সিনহা তিনিও কাজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন একটা ধরনে। কেউ কাউকে এই ক্ষেত্রে ইন্টারাপ্ট করে না, প্রত্যেকের আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা কাজ। শুভেন্দু অধিকারী সম্মানীয় বিরোধী দলনেতা, সুকান্ত মজুমদার সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ, প্রত্যেকেই কাজের ধরন এবং এখতিয়ার গুলো আলাদা আলাদা। ঠিক তেমনই দিলীপ বাবু এই সময় দলের কোন রকম এই ধরনের পদে নেই, ঠিক যেমন আমাদের শ্রদ্ধেয় প্রিয় রাহুল সিনহা, এদের দুজনের কাজের ধরনটা আলাদা। তো এবার ইলেকশনের সময়তে কে কোন দায়িত্ব নিয়ে কাজ করবেন সেই কমিটিটা খুব দ্রুতই ঘোষণা হবে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমরা যে বা যারা দেখতে পাচ্ছি না তাদের সামনে নিয়ম নীতির মধ্যে দিয়ে আসবে। বলছি তৃণমূল দল তো নয়। আমি ধন্যবাদ জানাবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যে এই প্রত্যেকটা লড়াকু মানুষ তাদেরকে তিনি দেখতে চাইছেন। এটা দারুণ একটা উপলব্ধি, খুব সুন্দর কথা। দিলীপ বাবু কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে, ঠিক রাহুল বাবু যেভাবে করে যাচ্ছে। দলীয় চেয়ার যেগুলো থাকে সেই দলীয় চেয়ারের না কিছু কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর ইলেকশন ওরিয়েন্টেড যে যে কমিটিগুলো হয়, যেগুলো খুব দ্রুত ঘোষণা হবে, তার জন্য আলাদা কাজ থাকে। সেখানে কে বলতে পারে রাহুল বাবু এবং দিলীপ বাবু তাদের সম্পূর্ণ আর একটা অন্য কাজের দায়িত্ব দেবার কথা ভাবছে দল। আমাকেও দিতে পারে, নাও দিতে পারে, আমাকে অন্য কাজ দিতে পারে, দ্যাট ইউ ডোন্ট। এমনকি অভিজিৎ গাঙ্গুলিকেও একটা দারুণ কোনো কাজ দিতে পারেন। তো এটাই দলের নিয়ম। আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে পরের দিকে এসেছি, আমাদের এই দলটার কার্য পদ্ধতি সেটাকে বুঝতে আমাদের সময় লাগে। আমার নিজের মনে হয় যে নতুন পুরনো সবাই মিলে এই দুর্বৃত্তায়ন, এই গণতন্ত্রকে হত্যা করা যে তৃণমূলীয় চক্রান্ত, এই যে উগ্র জিহাদি ইসলামিক শক্তিকে প্রশ্রয় দেওয়া, হিন্দুত্বের বিরুদ্ধে কাজ করা, যেখানে সবার পক্ষে কাজ করবার কথা সেটা না করে যে অরাজকতা তৈরি করছেন, তার বিরুদ্ধে নতুন পুরনো এমএলএ এমপি, পদ আছে পদ নেই, এদের প্রত্যেককেই একটা দায়িত্বে নিয়ে আসা হবে। কার্যত সময়ের অপেক্ষা। এবং আমার মনে হয় যে অভিজিৎ বাবু যেটা চাইছেন, যে ধরনের লোকজনকে তিনি দেখতে চাইছেন এই মজবুত লড়াইয়ের জন্য, সেটা খুব সামনে আমরা সবাই দেখতে পাবো। কিন্তু দাদা অভিজিৎ গাঙ্গুলিকে তো এর আগেও আমরা বলতে শুনেছি যে এখানকার বিজেপি নেতারা আদৌ মুখ্যমন্ত্রীকে হারাতে চান কিনা সে বিষয়ে একটা সংশয় রয়েছে। ব্যক্তিগত জিজ্ঞাসা এটা তার, এটা তার ব্যক্তিগত সংশয়। কেমন একজন ব্যক্তি মানুষ কি বলবেন আমরা কেউ তো ঠিক করে দিতে পারি না। তো তার আগ্রহটাই রয়েছে এই যে দুর্বৃত্তায়ন তৃণমূল ঘটাচ্ছে তার বিরুদ্ধে। আবার বলছি এখানে প্রত্যেকেরই কাজ ভাগ করা। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে যে সুন্দর সুন্দর যুক্তি ক্ষুরোদার কথাগুলো বলেন, সেগুলো কি দিলীপ ঘোষ বলতে পারেন?
সেগুলো কি শুভেন্দু অধিকারী বলতে পারেন? সেগুলো কি সুকান্ত মজুমদার বলতে পারেন? সেগুলো কি শ্রমিক ভট্টাচার্য বলতে পারেন? না। প্রত্যেকেরই কাজ, প্রশ্ন, দায়িত্বগুলো ভাগ করে দেওয়া আলাদা আলাদা, এবং সবাইকেই আলাদা আলাদা অস্ত্র নিয়ে মানবিকতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো তাই আমার হাতের অস্ত্র ওর হাতের সঙ্গে মিলবে না থাকা অস্ত্রের। আমি গণতান্ত্রিক অস্ত্রের কথা বলছি। তো অত্যন্ত মেধাবী একজন মানুষ, অত্যন্ত গুণী একজন মানুষ, তার যে গণতন্ত্র রক্ষা পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে গিয়েই সম্ভব, এবং সেক্ষেত্রে আরো বিজেপিকে আরো মজবুত হয়ে, আরো সতর্ক হয়ে যে কাজ করতে হবে, এই যে বার্তা, সেই বার্তা এক কথায় মানে ইন্সপায়ার করার মতো। দাদা একেবারেই শেষ প্রশ্ন, অনির্বাণ ভট্টাচার্য, আমরা ঠিক এসআইআর ঘোষণা হওয়ার আগে তার একটি গান শুনেছিলাম যে এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে। এবার সেই ঝাড়াই বাছাই অর্থাৎ কাগজ দেখাতেই শুনানিতে ডাক নিজে অনির্বাণ ভট্টাচার্য, কি বলবেন? না, শুনানিতে তো যে কোনো কাউকেই ডাকা হয়েছে। মানে অনির্বাণ, আমি, আপনি, আমরা একজন নাগরিক, সাধারণ নাগরিক। আমরা জীবিকাগত জায়গা থেকে অভিনেতা হতে পারি, গায়ক হতে পারি, আমাদের 5টা লোক চিনলো না চিনলো, আপনিও যা, নরেন্দ্র মোদীও তাই, মমতা বন্দ্যোপাধ্যায় তাই, অনির্বাণও তাই, আমিও তাই। কেমন? তো তাই সেক্ষেত্রে ইটস এ ভেরি কমন ফ্যাক্টর। সেক্ষেত্রে যদি কারোর কাগজপত্রে কোনো ভুল থাকে, তো তাহলে তিনি দেখাবেন, এবং সেটাই তো নির্বাচন কমিশনের একটা সুন্দর নিয়ম, যে ভুল সংশোধন বা যদি কোনো খুঁত থাকে সেটা বুঝিয়ে দিতে হবে, প্রমাণ হিসেবে যুক্তিনিষ্ঠভাবে হয়ে যাবে। অনির্বাণ থাকেন কলকাতায়, ঠিক, আর বাড়ি হচ্ছে মেদিনীপুরে। ঠিক যেমন আমি থাকি এখানে, আমার পুরনো বাড়ি, যদিও অনির্বাণের বাড়িতে কে কে রয়েছেন আমি এখন জানি না, ওর বোন আছে, পরিবারের লোকজন আছে। সেই ক্ষেত্রে হয়তো কাগজপত্র, আহ, যেমন আমি এখানে হয়ে গেলেও আমার যাতায়াত হাওড়াতে রয়েছে, তেমন অনির্বাণের রয়েছে কিনা জানি না। সেইখানে হয়তো এনুমারেশন ফর্ম ফিল আপ আমি জানি না ও কোথায় করেছে। সেই ক্ষেত্রে কোনো রকম তথ্যের কোনো সামান্য ভুল চুক থাকতেও পারে। যাবেন, ক্লিয়ার করবেন, চলে আসবেন, এবং আলোচনার কোনো বস্তুই নয়।